আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি কি জানেন আপনি যখন ফেসবুকে স্ক্রল করেন, বিকাশ পেমেন্ট করেন বা উবর দিয়ে রাইড বুক করেন, প্রতিটি কাজের পেছনে একটি জিনিস কমন আর সেটাই হলো এপিআই। অনেকেই ভাবেন এপিআই মানে বুঝি ফ্লাটার, অ্যান্ড্রয়েড বা আইওএস ডেভেলপারদের জন্য। কিন্তু আসল সত্যটা হলো ওয়েব ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড, গেম ডেভেলপমেন্ট এমনকি এআই/এমএল পর্যন্ত সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রতিটা সেক্টরেই এপিআই জ্ঞান আপনার লাগবেই। তাই আপনি যেই টেকনোলজিতে কাজ করেন না কেন, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি এপিআই সম্পর্কে এমন একটি ক্লিয়ার ধারণা পাবেন, যেটি সারা জীবন কাজে লাগবে। আমি রকিবুল হাসান, লিড মোবাইল ইঞ্জিনিয়ার। চলুন একদম বেসিক থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত পুরো জার্নিটা একসাথে ঘুরে আসি। প্রথমে বলি এপিআই আসলে কি? এপিআই মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সহজ কথায় এটা হলো দুটি সফটওয়্যারের মধ্যে কথা বলার একটি মাধ্যম। যেমন আপনার মোবাইল অ্যাপ যখন কোনো তথ্য দরকার হয় তখন সে সরাসরি সার্ভারের ডেটাবেসে ঢুকতে পারে না। তার বদলে এপিআই এর মাধ্যমে রিকোয়েস্ট পাঠায়। এই ডায়াগ্রামটা দেখুন। মোবাইল অ্যাপ, তারপর এপিআই, তারপর সার্ভার। এই ৩ টির মধ্য দিয়ে পুরো কমিউনিকেশন হয়। এখন প্রশ্ন হলো এপিআই কেন এত গুরুত্বপূর্ণ? ৪টা কারণ দেখি। ১, সিকিউরিটি, সেনসিটিভ ডেটা আর লজিক সার্ভারে থাকে, অ্যাপের ভেতরে না। তাই এটা সুরক্ষিত থাকে। দ্বিতীয়টি হলো স্ক্যালেবিলিটি। একটা ব্যাকএন্ড দিয়ে লাখ লাখ ইউজারকে সার্ভ করা যায়। ৩ নম্বরটি সেন্ট্রালাইজড লজিক। বিজনেস লজিক এক জায়গায় থাকলে সব ক্লায়েন্টের সাথে সাথে আপডেট পৌঁছানো যায়। আর ৪ নম্বরটি হলো ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট। একই এপিআই দিয়ে অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব সবখানে কাজ চালানো যায়। চলুন এবার দেখি এপিআই আসলে কিভাবে কাজ করে। এখানে ৩টি স্টেপ। ক্লায়েন্ট, যেটা আমাদের মোবাইল অ্যাপ, একটা রিকোয়েস্ট পাঠায় এপিআইতে। এপিআই সে রিকোয়েস্টটা প্রসেস করে সার্ভারে পাঠায় আর সার্ভার থেকে ডেটা নিয়ে এসে রেসপন্স আকারে ফেরত পাঠায় ক্লায়েন্টের কাছে। প্রতিটি রিকোয়েস্টের একটা নির্দিষ্ট এন্ড পয়েন্ট, মেথড আর ডেটা থাকে। এটা মাথায় রাখবেন, পরের স্লাইডগুলোতে কাজে লাগবে। এবার একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনি একটি ফুড ডেলিভারি অ্যাপ ব্যবহার করছেন। আপনি অর্ডার বাটনে ট্যাপ করলেন। অ্যাপ সেই অর্ডারের তথ্য নিয়ে এপিআইকে কল করে। এপিআই সেটা রেস্টুরেন্টের সার্ভারে পাঠিয়ে দেয়। রেস্টুরেন্ট অর্ডার কনফার্ম হলে সেই স্ট্যাটাস আবার রিয়েল টাইমে আপনার অ্যাপে ফিরে আসে। এভাবে একটি ছোট্ট ট্যাব থেকে পুরো প্রসেসটা চলে। এখন জেনে নেই বিভিন্ন ধরনের এপিআই সম্পর্কে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেস্ট এপিআই। সিম্পল এইচটিটিপি মেথড আর জেসন দিয়ে কাজ করে। গ্রাফ কিউএল অনেক ফ্লেক্সিবল। ফেসবুক নিজে এটা বানিয়েছে আর ব্যাপকভাবে ব্যবহার করে। জিআরপিসি হাই পারফরমেন্সের জন্য সাধারণত সার্ভারগুলোর মধ্যে কমিউনিকেশনে ব্যবহৃত হয়। আর সোপ হলো পুরনো এক্সএমএল বেস প্রোটোকল। এখন বেশিরভাগ লিগেসি সিস্টেমে দেখা যায় এটি। আর মূলত রেস্ট এপিআই নিয়েই আমরা কাজ করব আজকে। এবার আসি এইচটিটিপি মেথডস নিয়ে। এগুলো হলো সেই কমান্ড যেগুলো দিয়ে আমরা সার্ভারকে বলি আমি কি করতে চাই। গেট দিয়ে ডেটা পড়ি বা ফেস করি, পোস্ট দিয়ে নতুন ডেটা তৈরি করি, পুট দিয়ে পুরো ডেটা আপডেট করি, প্যাচ দিয়ে শুধু আংশিক ডেটা আপডেট করি আর ডিলিট দিয়ে ডেটা রিমুভ করি। প্রতিটি প্রজেক্টে এই 5টি মেথড বারবার ব্যবহৃত হবে, তাই এগুলো ভালোভাবে মনে রাখবেন। এখন একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, গেট রিকোয়েস্ট। এখানে আমরা ইউজার্স এন্ড পয়েন্টে গেট রিকোয়েস্ট পাঠাচ্ছি ইউজারের লিস্ট আনার জন্য। খেয়াল করবেন গেট রিকোয়েস্টে সাধারণত কোনো বডি থাকে না, শুধু ইউআরএল এর মাধ্যমে পুরো রিকোয়েস্টটা হয়ে যায়। সার্ভার যদি সব ঠিকঠাক পায় তাহলে 200 ওকে স্ট্যাটাস সহ রেসপন্স ফেরত পাঠায়। এবার দেখি পোস্ট রিকোয়েস্ট কিভাবে কাজ করে। এখানে উদাহরণ হিসেবে লগ ইন নিয়েছি। লগ ইন এন্ড পয়েন্ট পোস্ট রিকোয়েস্ট পাঠাচ্ছি। এবার কিন্তু একটা বডি পাঠাচ্ছি জেসন ফরম্যাটে, ইমেল আর পাসওয়ার্ড। পোস্ট রিকোয়েস্ট সাধারণত তখনই ব্যবহৃত হয় যখন নতুন কিছু তৈরি হয় বা সার্ভারে কোনো ডেটা প্রসেস করাতে হয়। যেমন এখানে লগ ইন ভেরিফিকেশন। রিকোয়েস্ট পাঠানোর পর সার্ভার আমাদের যা ফেরত পাঠায় সেটি হলো রেসপন্স। আর এটা সাধারণত জেসন ফরম্যাটে আসে। এখানে দেখুন সাকসেস ফিল্ড দিয়ে বোঝা যায় রিকোয়েস্টটা সফল হয়েছে কিনা। ডেটা অবজেক্টের ভেতরে আসল তথ্য। এখানে আইডি, নেম এবং রোল। এই স্ট্রাকচারটা প্রায় সব এপিআইতে কম বেশি একই রকম থাকে। তাই এটা বুঝে নিলে যে কোনো এপিআই রেসপন্স পড়া সহজ হয়ে যাবে। প্রতিটা রেসপন্সের সাথেই একটা স্ট্যাটাস কোড আসে যেটা দিয়ে বোঝা যায় রিকোয়েস্টটা আসলে কি হলো। 2xs মানে সাকসেস, যেমন 200 ওকে, 201 ক্রিয়েটেড। 4xs মানে
ক্লায়েন্টের দিক থেকে ভুল হয়েছে, যেমন 401 আনঅথরাইজড বা 404 নট ফাউন্ড। আর 5xs মানে সার্ভারের দিক থেকে সমস্যা হয়েছে, যেমন 500 ইন্টারনাল সার্ভারে ইরর। এই কোডগুলো চিনে রাখা খুব জরুরি, কারণ ডিবাগ করার সময় এগুলো আপনাকে প্রথম ক্লু দেবে। এবার আসি সিকিউরিটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, অথেন্টিকেশন। যে কোনো প্রোটেক্টেড এপিআই কল করার আগে আপনাকে প্রমাণ করতে হয় আপনি আসলে কে। এর জন্য বিভিন্ন পদ্ধতি আছে, JWT টোকেন, বেয়ারার টোকেন, এপিআই কি, অ্যান্ড অথ 2.0। আমরা মোবাইল ডেভেলপমেন্টে সবচেয়ে বেশি JWT টোকেন ব্যবহার করি, যেটা দিয়ে পরের স্লাইডে বিস্তারিত দেখব। চলুন দেখি JWT অথেন্টিকেশন ফ্লোটা কিভাবে কাজ করে। প্রথমে ইউজার লগ ইন করে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সার্ভার সেটা ভেরিফাই করে দেখে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে সার্ভার একটা JWT টোকেন তৈরি করে ফেরত পাঠায়। এরপর থেকে প্রতিটা প্রোটেক্টেড এপিআই কলের জন্য সেই টোকেনটা পাঠাতে হয়, যাতে সার্ভার বুঝতে পারে এই রিকোয়েস্টটা অথরাইজড ইউজারের কাছ থেকে এসেছে। প্রতিটা এপিআই রিকোয়েস্টের সাথে কিছু গুরুত্বপূর্ণ হেডার পাঠানো হয়। অথরাইজেশন হেডারে থাকে বেয়ারার টোকেন, যেটা দিয়ে আপনার আইডেন্টিটি ভেরিফাই হয়। কন্টেন্ট টাইপ বলে দেয় রিকোয়েস্টের বডি কোন ফরম্যাটে আছে, সাধারণত অ্যাপ্লিকেশন জেসন। আর এক্সেপ্ট হেডার দিয়ে বলে দেয় আমরা কোন ফরম্যাটে রেসপন্স চাই। এই তিনটা হেডার প্রায় প্রতিটি কলেই দেখবেন আপনি। এখন দেখি ফ্লটারে আমরা কিভাবে বাস্তবে এপিআই কল করি, ডায়ো প্যাকেজ দিয়ে। এখানে ডায়ো ডট গেট মেথড দিয়ে ইউজার্স এন্ড পয়েন্টের রিকোয়েস্ট পাঠাচ্ছি, আর অপশনের ভিতর হেডার দিয়ে অথরাইজেশন টোকেন পাঠিয়ে নিচ্ছি। ডায়ো দিয়ে গেট, পোস্ট, পুট, ডিলেট সব ধরনের রিকোয়েস্ট সহজে করা যায়। আর সব থেকে ভালো ব্যাপার হলো ইন্টারসেপ্টর ব্যবহার করে আপনি প্রতিটা রিকোয়েস্টে অটোমেটিক টোকেন অ্যাড করতে পারবেন, বারবার লিখতে হবে না। একটা প্রফেশনাল অ্যাপ বানাতে গেলে ইমেল হ্যান্ডেলিং খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারনেট না থাকলে কি হবে, রিকোয়েস্ট টাইম আউট হলে কি দেখবেন, সার্ভারের সমস্যা হলে কিভাবে হ্যান্ডেল করবেন, টোকেন এক্সপায়ার হলে কি করবেন, বা 404 এলে অ্যাপ কিভাবে ক্রাশ না করে। প্রতিটি কেস আগে থেকে চিন্তা করে কোড লিখতে হয়। এটা স্কিপ করলে প্রোডাকশনে গিয়ে বড় সমস্যায় পড়বেন। এবার একটা পারফরমেন্স অপটিমাইজেশন টেকনিক, পেজিনেশন। ধরুন আপনার হাজার হাজার ইউজার আছে, একসাথে সব ডেটা লোড করতে গেলে অ্যাপ স্লো হয়ে যাবে। তাই আমরা পেজ আর লিমিট প্যারামিটার দিয়ে ধাপে ধাপে ডেটা লোড করি। এখানে যেমন পেজ 1 আর লিমিট 10। এতে অ্যাপ দ্রুত চলে আর ব্যাটারি, ডেটা দুটি খরচ কম হয়। পারফরমেন্স বাড়ানোর আরেকটি গুরুত্বপূর্ণ টেকনিক হলো ক্যাশিং। 3 ধরনের ক্যাশিং আমরা সাধারণত ব্যবহার করি। মেমোরি ক্যাশিং, যেটা সবচেয়ে ফাস্ট কিন্তু অ্যাপ বন্ধ হয়ে গেলে হারিয়ে যায়। লোকাল ডেটাবেস যেমন হাইভ বা এসকিউলাইট, যেখানে ডেটা পার্মানেন্টলি ডিভাইসে সেভ থাকে। আর শেয়ার প্রিফারেন্স হলো ছোটোখাটো কি ভ্যালু ডেটার জন্য। ক্যাশিং ব্যবহার করলে বারবার নেটওয়ার্ক কল করতে হয় না, আর অফলাইনেও কিছু ডেটা দেখানো যায়। এবার কিছু জরুরি সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস নিয়ে কথা বলি, যেগুলো প্রোডাকশন অ্যাপে অবশ্যই মানতে হবে। সবসময় এইচটিটিপিএস ব্যবহার করবেন, কখনো এইচটিটিপি না। টোকেনের একটা এক্সপায়ারি টাইম সেট করবেন। সেন্সিটিভ ডেটা যেন সবসময় প্রোটেক্টেড থাকে সেটা নিশ্চিত করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখনোই কোনো কি বা সিক্রেট অ্যাপে কোডের ভেতর হার্ড কোড করবেন না, কারণ এপিকে বা আইপিএ ডিকম্পাইল করে এগুলো বের করে ফেলা সম্ভব। ডেভেলপমেন্টের সময় এপিআই টেস্ট করার জন্য কিছু জনপ্রিয় টুলস আছে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পোস্টম্যান। GUI দিয়ে সহজে রিকোয়েস্ট বানিয়ে টেস্ট করা যায়। ইনসোমনিয়া অনেকটা একই রকম, তবে হালকা আর ক্লিন। সোয়াগার দিয়ে এপিআই স্পেসিফিকেশন থেকে অটোমেটিক ইন্টারেক্টিভ ডকুমেন্টেশন তৈরি হয়। আর কার্ল হলো কমান্ড লাইন থেকে দ্রুত রিকোয়েস্ট পাঠানোর জন্য। আমি পার্সোনালভাবে প্রতিদিনের জন্য পোস্টম্যান এবং সোয়াগারটাই বেশি ব্যবহার করি। একটা এপিআই যতই ভালো হোক না কেন, যদি তার ডকুমেন্টেশন ভালো না থাকে তাহলে সেটা ব্যবহার করাই কঠিন হয়ে যায়। ভালো ডকুমেন্টেশন থাকা উচিত। ইন পয়েন্ট, প্যারামিটার, হেডার্স, একটা রিকোয়েস্ট এক্সাম্পল, একটা রেসপন্স এক্সাম্পল, আর সম্ভাব্য ইরর কোডস। টিমে কাজ করার সময় এই জিনিসগুলো ঠিকমতো ডকুমেন্ট করা থাকলে সবার কাজ অনেক সহজ হয়ে যায়। এবার একটু আর্কিটেকচার নিয়ে কথা বলি। ক্লিন আর্কিটেকচার কিভাবে এপিআই এর সাথে কাজ করে। এখানে 4টি লেয়ার, ইউআই বা স্ক্রিন যেটা শুধু দেখায়, রিপোজিটরি যেটা ডেটা সমন্বয় করে, ডেটা সোর্স বা এপিআই লেয়ার যেটা সরাসরি সার্ভারের সাথে যোগাযোগ করে,
আর সবার নিচে থাকে সার্ভার। প্রতিটি লেয়ারের নির্দিষ্ট দায়িত্ব থাকায় কোড অনেক ক্লিন থাকে আর মেইনটেন্যান্সও করা অনেক সহজ হয়। চলুন এবার পুরো সেশনটি সামারি করি কিছু বেস্ট প্র্যাকটিস দিয়ে। সবসময় রিপোজিটরি প্যাটার্ন ব্যবহার করবেন। একটা সেন্ট্রালাইজ এপিআই লেয়ার রাখবেন যাতে সব রিকোয়েস্ট এক জায়গা দিয়ে যায়। লগ ইন যোগ করবেন ডিবাগিং সহজ করার জন্য। টাইম আউট আর রিটা হ্যান্ডেল করবেন। টোকেন রিফ্রেশ লজিক রাখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোড সবসময় ক্লিন আর অর্গানাইজ রাখার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের এপিআই মাস্টার ক্লাস। একদম বেসিক থেকে শুরু করে প্রফেশনাল লেভেল সব কিছু কভার করার চেষ্টা করেছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর আমাদের পেজ সি বন্ধু ফলো করে রাখবেন।